গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1947-এ জাতীয় নেতৃত্ব কেন ডোমিনিয়ন স্ট্যাটাস মেনে নিয়েছিল। এক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটি এলো কেন, যে জাতীয় কংগ্রেস কেন ডোমিনিয়ন স্ট্যাটাস মেনে নিচ্ছে, সেই প্রশ্নটির আসার কারণটা কি। এখানে আমরা গত দিনের যে এপিসোড ছিল যেখানে আমরা আলোচনা করেছিলাম যে ভারতবর্ষের স্বাধীনতা নাকি ট্রান্সফার অফ পাওয়ার, এই আলোচনায় আমরা দেখেছিলাম যে ব্রিটিশ সরকার 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা আইন অনুসারে ভারতবর্ষকে কিন্তু প্রকৃত স্বাধীনতা প্রদান করেনি, প্রদান করেছিল ব্রিটিশ রাজের অধীনে ডোমিনিয়ন স্ট্যাটাস, অন্তত নীতিগতভাবে। আজকে তারই সূত্র ধরে প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকার প্রদান করেছিল কিন্তু সেটা জাতীয় কংগ্রেস মেনে নিয়েছিল কেন। এই প্রশ্নটির যদি প্রেক্ষাপট খুঁজতে যাই তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, যে জাতীয় কংগ্রেসের দাবি দাওয়া তথা স্বাধীনতা আন্দোলনের লক্ষ্যের যে সিকুয়েন্স অর্থাৎ ধারাবাহিকতা, সেই জায়গাটাকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। 1928 খ্রিস্টাব্দে যখন নেহেরু রিপোর্ট তৈরি হয়, নেহেরু রিপোর্টে কিন্তু ভারতবর্ষের জন্য দাবি করা হয়েছিল ডোমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু ব্রিটিশ সরকার সেদিন সেই দাবি মেনে নেয়নি। 1929 সালে 31শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতির ভাষণে নেহেরু ঘোষণা করলেন জাতীয় কংগ্রেসের লক্ষ্য পূর্ণ স্বরাজ, যে লক্ষ্যে 1930 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলন পরিচালনা করে। যাই হোক, আইন অমান্য আন্দোলন শেষ হলে অবস্থা একটু স্থিতিশীল হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার জাতীয় নেতাদের সঙ্গে আলোচনা না করে ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে দিলে জাতীয় নেতৃত্ব দাবি করে যে ভারতবর্ষকে যুদ্ধ শেষে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে। ব্রিটিশ সরকার যদি এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করে তাহলে ভারতীয়রা যুদ্ধ কাজে ব্রিটিশকে সহায়তা করবে। কিন্তু ব্রিটিশ সরকার এই প্রস্তাব মানতে রাজি ছিল না এবং ভারতীয় জাতীয় নেতাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য ব্রিটিশ সরকার এই সময় পাঠিয়েছিল স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে। এই যে ক্রিপস মিশন, এই ক্রিপস মিশন শেষ পর্যন্ত আলোচনা করে জাতীয় নেতৃত্বের সঙ্গে যে প্রস্তাব রেখেছিল সেখানেও কিন্তু যুদ্ধ শেষে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করার কথাই বলা হয়েছিল, কিন্তু জাতীয় নেতৃত্ব সেদিন সেই প্রস্তাবে মানেনি এবং পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে জাতীয় কংগ্রেস পরিচালনা করেছিল ভারত ছাড়ো আন্দোলন। মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মারেঙ্গে, অর্থাৎ সেদিন জাতীয় কংগ্রেসের প্রচেষ্টা ছিল মরণপণ প্রচেষ্টা, কিন্তু কিছু কালের মধ্যেই দেখা যাবে আন্দোলন থিতিয়ে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতবর্ষের পরিস্থিতি আবার উত্তাল হয়ে উঠেছিল। তার মুখ্য কারণ ছিল আজাদি সেনাদের বিচার। লালকেল্লায় এই আজাদি সেনাদের বিচারকে কেন্দ্র করে দেখা যাবে একদিকে নৌবিদ্রোহ অর্থাৎ নৌসেনারা বিদ্রোহ করে, নৌসেনাদের পাশাপাশি স্থল বাহিনী বিদ্রোহ করে, আকাশ বাহিনীও ব্রিটিশ সরকারের নির্দেশ মানতে অস্বীকার করে। পাশাপাশি ছাত্র সমাজ, কৃষক সমাজ, সর্বস্তরের সাধারণ মানুষ আজাদি সেনাদের সমর্থনে সেদিন রাস্তায় নেমেছিল। তাতে করে ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল যে ভারতবর্ষে তাদের দিন শেষ। উপরন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কায় ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়েছিল যে সে আর তার উপনিবেশগুলিকে ধরে রাখার অবস্থাতে ছিল না, অর্থাৎ সে প্রস্তুত হয়ে গিয়েছিল উপনিবেশগুলোকে স্বাধীনতা প্রদান করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ঠান্ডা যুদ্ধ শুরু হলে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যে পশ্চিমী পুঁজিবাদী বিশ্ব নেতৃত্ব দিয়েছিল, সেও চেয়েছিল উপনিবেশগুলিকে স্বাধীনতা প্রদান করা হোক, অর্থাৎ সার্বিক পরিস্থিতি ব্রিটিশের প্রতিকূলেই ছিল এবং ব্রিটিশও ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করার জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ঘোষণা করেছিলেন 1948 সালের জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা প্রদান করা হবে, কিন্তু দেখা যাবে 1947 সালে যেটা প্রদান করা হলো সেটা কিন্তু পূর্ণ স্বাধীনতা বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নয়, প্রদান করা হলো ডোমিনিয়ন স্ট্যাটাস। এখানেই প্রশ্ন আসে যে সার্বিক পরিস্থিতি যখন ব্রিটিশের প্রতিকূলে ছিল, ভারতের স্বাধীনতার অনুকূলে ছিল, তখন কেন জাতীয় নেতৃত্ব ডোমিনিয়ন স্ট্যাটাস মেনে নিয়েছিল। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি দেশকে যে অর্থে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করা হয়েছিল
ভারতবর্ষকে সেই অর্থে কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস প্রদান করা হয়নি। নীতিগতভাবে ডমিনিয়ন স্ট্যাটাসের সংজ্ঞা এক হলেও ভারতবর্ষকে যেটা প্রদান করা হয়েছিল সেটা নৈতিকভাবে ডমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু প্রকৃত পক্ষে সেটা ছিল স্বাধীনতা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে প্রকৃত পক্ষে যদি স্বাধীনতা দেওয়াই হয়ে থাকে তাহলে ডমিনিয়ন স্ট্যাটাস ভারতীয় স্বাধীনতা আইনে উল্লেখ করা হয়েছিল কেন? ঠিক আছে, এই বিষয়টি বুঝতে হলে আমাদের শুরুতেই দেখে নিতে হবে ক্যাবিনেট মিশনের ইতিহাস। ভারতবর্ষে ক্যাবিনেট মিশন, যেটা ভারতবর্ষের জাতীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ভারতের ক্ষমতা হস্তান্তর তথা স্বাধীনতা প্রদানের প্রক্রিয়া নির্মাণ করার জন্য প্রেরণ করা হয়েছিল। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠনের কথা বলা হয়েছিল একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত। এই অন্তর্বর্তী সরকার একটা সংবিধান রচনা করবে। এই সংবিধান সভা এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন হবে সাম্প্রদায়িক ভিত্তিতে, এবং সংবিধান রচিত হলেই ভারতবর্ষকে ক্ষমতা প্রদান করা হবে, অর্থাৎ স্বাধীনতা প্রদান করা হবে। অর্থাৎ ভারতবর্ষে সংবিধানের মাধ্যমে একটা সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থাকে তৈরি করে তারপর ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বা স্বাধীনতা প্রদান করবে, এটা স্থির হয়েছিল। কিন্তু ক্যাবিনেট মিশনের প্রস্তাব ঘোষিত হওয়ার পরে পরে অর্থাৎ স্বাধীনতা যখন এক প্রকার নিশ্চিত হয়ে গেল, তখন দেখা গেল লীগ এবং কংগ্রেস এদের সম্পর্কের অসম্ভব রকমের চাপান উতরান শুরু হলো। অন্তর্বর্তীকালীন সরকারে লীগ এবং কংগ্রেস পাশাপাশি একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারছিল না। 1946 সালের 16ই আগস্টের ঘটনার পর, অর্থাৎ কলকাতায় যে গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে ডেকে মুসলিম লীগ ঘটালো, তার বিষবাষ্প কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলে, বিশেষত বোম্বাই, নোয়াখালী, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই যে সাম্প্রদায়িক দাঙ্গা প্রায় সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, ব্রিটিশ সরকার এই দাঙ্গা মোকাবিলায় এক প্রকার ব্যর্থ হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারে লীগের যোগ না দেওয়া ছিল একটা বড় সমস্যা। যাই হোক, শেষ পর্যন্ত লর্ড ওয়াভেলের পরামর্শে লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছিল, কিন্তু যোগ দেওয়ার পর লীগ যে কাজটি করেছিল অযৌক্তিকভাবে সে শুধুমাত্র কংগ্রেসের বিরোধিতাই করে চলেছিল। উপরন্তু সারা ভারতবর্ষে যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল সেই দাঙ্গা নিরসনে লীগের একটা নিষ্পৃহ অবস্থা ছিল, অর্থাৎ লীগ কোনো প্রচেষ্টাই চালায়নি দাঙ্গা নিরসন করার জন্য। 1946 সালের 9 ডিসেম্বর সংবিধান সভার প্রথম অধিবেশনে লীগ সংবিধান সভা বয়কট করে। এইরকম সাম্প্রদায়িক পরিস্থিতিতে ভারতবর্ষের স্বাধীনতা অপেক্ষা যে প্রশ্নটি বড় হয়ে উঠেছিল যে ভারতবর্ষকে অখণ্ড রাখা যাবে কি না। সার্বিক পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ব্রিটিশ সরকার ক্ষমতা প্রদান করতে, ক্ষমতা হস্তান্তর করতে বা স্বাধীনতা প্রদান করতে তখন সর্বত্রভাবে প্রস্তুত, কিন্তু কার হাতে ক্ষমতা প্রদান করা যাবে বা কার হাতে দায়িত্ব সঁপে দিয়ে তারা ভারত ছাড়বে তার কুল কিনারা তারা করতে পারছিল না। অর্থাৎ যে সাম্প্রদায়িকতার বীজ তারা বপন করেছিল সেই সাম্প্রদায়িক বীজ আজকে যে একটা বিশাল রূপ ধারণ করেছে তাকে নিয়ন্ত্রণ করার মতো জায়গায় আর ব্রিটিশ সরকার নিজেও ছিল না। শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি কংগ্রেস এবং লীগকে 1948 জুন মাস পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে দিল যে এর মধ্যে লীগ এবং কংগ্রেসকে বোঝাপড়ায় আসতেই হবে, নয়তো ব্রিটিশ সরকার নিজের ইচ্ছা মতো ক্ষমতা হস্তান্তর করে, কারো হাতে ক্ষমতা হস্তান্তর করে সে ভারত ছাড়বে। এবং এই কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য লর্ড ওয়াভেলের জায়গায় ব্রিটিশ সরকার প্রেরণ করলো লর্ড মাউন্টব্যাটেনকে। 1947 সালের 22 মার্চ মাউন্টব্যাটেন ভারতে এসে যখন পৌঁছলেন তখন পাঞ্জাব জ্বলছে। পাঞ্জাবে হিন্দু এবং শিখ নেতারা অত্যন্ত আতঙ্কিত লীগের সাম্প্রদায়িক কার্যকলাপে। এই পরিস্থিতিতে ভারতীয় নেতাদের সঙ্গে অর্থাৎ লীগ এবং কংগ্রেসি নেতাদের সঙ্গে আলোচনা করে লর্ড মাউন্টব্যাটেন নিশ্চিত হয়েছিলেন যে ভারত বিভাগ ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এই পরিস্থিতিতে তিনি যে প্ল্যান তৈরি করেছিলেন ভারতকে স্বাধীনতা প্রদান এবং ভাগ করার জন্য, যেটাকে আমরা বলকান প্ল্যান বলে জানি, সেই প্ল্যান কিন্তু জাতীয় কংগ্রেস তথা পণ্ডিত নেহেরু এক বাক্যে পরিত্যাগ করেছিল। এই পরিস্থিতিতে ভারত সরকারের সাংবিধানিক উপদেষ্টা ভিপি মেনন একটা নতুন পরিকল্পনা তৈরি করেন এবং সেই পরিকল্পনায় সর্দার প্যাটেলের সমর্থনও তিনি আদায় করে নেন।
এই পরিকল্পনাটি মাউন্টব্যাটেন পরিকল্পনার সাথে যে আকাশ পাতালের কোনো ডিফারেন্স ছিল তা কিন্তু নয়। এই পরিকল্পনাতেই দেখা যাবে মেনন ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলেন এবং ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নির্দেশই ছিল এবং বলা হয়েছিল যে যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো আলাদাভাবে পৃথকভাবে রাষ্ট্র গঠন করতে চায় তাহলে তাদেরকে সেই অধিকার দেওয়া হবে। কিন্তু এই প্ল্যানে অর্থাৎ মেনন যে পরিকল্পনা তৈরি করেন সেখানে বাংলা এবং পাঞ্জাবকে স্বাধীন থাকার অধিকার স্বীকার করা হয়নি। এই সামান্য তফাৎ বলকান প্ল্যান অর্থাৎ মাউন্টব্যাটেনের তৈরি প্ল্যানের সঙ্গে মেননের প্ল্যানের ছিল। এই মেননের প্ল্যানটি শেষ পর্যন্ত মাউন্টব্যাটেন ব্রিটিশ পার্লামেন্টে পেশ করেছিলেন এবং সেটা কোনো রকম পরিবর্ধন ছাড়াই ভারতীয় স্বাধীনতা আইন হিসেবে পাশ হয়েছিল এবং রাজকীয় সম্মতি লাভ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে ভিপি মেননের পরিকল্পনায় ডমিনিয়ন স্ট্যাটাসে কথা বলা হলো কেন? এক্ষেত্রে সবার প্রথমেই যে বিষয়টি আমাদের আলোচনায় আনতে হবে সেটি হচ্ছে সংবিধান। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সভা তৈরি করে একটা নির্দিষ্ট সংবিধান তৈরি করে শাসনতান্ত্রিক কাঠামো তৈরি করবে। সেই শাসনতান্ত্রিক কাঠামোর হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, স্বাধীনতা প্রদান করা হবে, এই ছিল ক্যাবিনেট মিশনের পরিকল্পনা। কিন্তু সাম্প্রদায়িক পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং এই পরিস্থিতিতে স্বাধীনতা প্রদানের প্রক্রিয়াটিকে যদি বিলম্বিত করা হতো তাহলে সাম্প্রদায়িক হানাহানি আরো বেশি প্রলম্বিত হতো, অর্থাৎ দীর্ঘস্থায়ী হতো এবং লোকক্ষয়ের প্রাণহানির পরিমাণ আরো বেড়ে যেত। তাই ব্রিটিশ সরকার চেয়েছিল খুব তাড়াতাড়ি করে ক্ষমতা হস্তান্তর করে তারা ভারত থেকে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবে। এমন একটা পরিস্থিতিতে সংবিধান রচনা করতে দীর্ঘ সময় লাগবে, এটা স্পষ্ট হয়ে গিয়েছিল। একটা সংবিধান রচনা করা সত্যিই সময় সাপেক্ষ, পরিশ্রম সাপেক্ষ কাজ। কিন্তু ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করাও একটা আর্জেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে সংবিধান নির্মাণের ব্যাপারটাকে এড়িয়ে ভারতীয়দের হাতে স্বাধীনতা প্রদানের প্রক্রিয়াটিকে সম্পন্ন করার জন্য বেছে নেওয়া হয়েছিল ডমিনিয়ন স্ট্যাটাসের মাধ্যম। অর্থাৎ ডমিনিয়ন স্ট্যাটাস আইনত থেকে গেল কিন্তু কার্যত ভারতীয় নেতাদের হাতে কিন্তু ক্ষমতা প্রদান করা হয়েছিল। এটা গেল একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সাম্প্রদায়িক পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছিল লীগের একগুঁয়েমির কারণে, তাতে করে স্বাধীনতা যদি আরো বেশি বিলম্বিত হতো তাহলে দেশের স্বাধীনতা অখণ্ডতার চাইতে দেশীয় রাজ্যগুলোকে ভারতবর্ষের অভ্যন্তরে অর্থাৎ ভারতের সঙ্গে একীভূত করার ক্ষেত্রে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু কংগ্রেস নেতৃত্ব দেখেছিল। অর্থাৎ তাদের কাছে পাকিস্তানের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল দেশীয় রাজ্যগুলিকে একীভূত করা অর্থাৎ সংঘবদ্ধ করার একটা প্রক্রিয়া। এখানে দেশীয় রাজ্যগুলির গুরুত্ব বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার একটা পৃথক দপ্তর খুলেছিল দেশীয় রাজ্যগুলির জন্য। এই দপ্তরের প্রধান হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন ভিপি মেনন। এই ভিপি মেনন এই সময় দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছিলেন এবং তাকে ভারতবর্ষের প্রশাসনের সঙ্গে যুক্ত রাখার একটা চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। কারণ মাউন্টব্যাটেন দেশীয় রাজ্যগুলোকে ভারতের অভ্যন্তরে যুক্ত করতে বিশেষভাবে সহায়তা করার মতো একটা জায়গাতে ছিলেন। তাই মাউন্টব্যাটেনকে রেখে ভারতবর্ষের ঐক্যকে সুদৃঢ় করতে তড়িঘড়ি করে ডমিনিয়ন স্ট্যাটাস ভারতীয় জাতীয় নেতৃত্বের কাছে একটা মুখ্য গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে হয়েছিল। এছাড়াও আমরা যদি কমিউনিস্টদের ব্যাখ্যাকে ধরে নিই তাহলে যেটা বলতে হবে যে কমিউনিস্টরা যেটা বলতে চেয়েছেন 1945 খ্রিস্টাব্দের পর ভারতবর্ষে যেভাবে কমিউনিস্ট তৎপরতা বৃদ্ধি পেয়েছিল, শ্রমিক এবং কৃষকদের মধ্যে যেভাবে কমিউনিস্টদের হোল্ড দিনে দিনে বেড়ে যাচ্ছিল, উদাহরণ হিসেবে আমরা তেভাগ আন্দোলন, পুন্নাপ্রা ভাইলার আন্দোলন, ক্রমাগত শ্রমিক আন্দোলন ইত্যাদির কথা বলতে পারি। এই পরিস্থিতিতে জাতীয় নেতৃত্ব বিশেষ করে লীগ, কংগ্রেস, হিন্দু মহাসভা, পাশাপাশি ব্রিটিশ সরকার তো অবশ্যই ছিল। ব্যাপারটি হচ্ছে যে কমিউনিস্ট নেতৃত্ব বলতে চেয়েছেন যে ঠান্ডা যুদ্ধের পরিবেশে পুঁজিবাদী ব্রিটিশ সরকার এবং এই যে বুর্জোয়া পরিচালিত দলগুলি কেউই চায়নি যে কমিউনিস্টদের তৎপরতা আরো বেশি বৃদ্ধি পাক।
তাহলে ভারতবর্ষের রাজনীতি দ্রুত পরিবর্তিত হয়ে যেতে পারে এই ভয়তে তারা একটা বোঝাপড়া এসেছিল এবং তড়িঘড়ি করে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য ডমিনিয়ন স্ট্যাটাস প্রক্রিয়াকেই তারা গ্রহণ করেছিল। কারণ সংবিধান রচনা করে ক্ষমতা হস্তান্তর বা স্বাধীনতা প্রদান এই ব্যাপারটি কিন্তু দীর্ঘস্থায়ী সময়ের দাবি রেখেছিল। সেই ব্যাপারটিকে এড়িয়ে যেতে তারা ডমিনিয়ন স্ট্যাটাসকেই বেছে নিয়েছিল। যাই হোক, এই ডমিনিয়ন স্ট্যাটাস স্থায়ী হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি পর্যন্ত। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হলে ভারতীয় স্বাধীনতা আইন 1947 অকার্যকরী হয় এবং ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।